আছে? আচ্ছা, এই আইডিয়াগুলোকে আমরা আসলে এইটাই এখন পড়তে যাচ্ছি, ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর কিছুই না, যে আমরা কম্পিউটিংয়ে যেই আইডিয়াগুলো ব্যবহার করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে আইডিয়াগুলো ব্যবহার করি, সেই আইডিয়াগুলোকে একটা ম্যাথমেটিক্যালি জাস্টিফায়েবল এবং ফর্মাল ওয়েতে লেখা যায় এরকম একটা স্ট্রাকচার যখন নিয়ে আসছি, এটাকে আমরা বলছি হলো ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আচ্ছা, তাই এর কম্পোনেন্টগুলো কালকে আমরা যেটা আলাপ করেছি সেটা হচ্ছে যে প্রথমটাই হলো তোমার অ্যালফাবেট। ঠিক আছে? অ্যালফাবেট আর কিছুই না, যে ইউ আর অ্যাকচুয়ালি হ্যাভিং সাম সেট দ্যাট ইউ ক্যান ব্রিং এলিমেন্টস আউট। ঠিক আছে? তোমার কাছে একটা মনে করো একটা ছোট্ট ইসের মতো আছে, একটা কি বলবো এটাকে, আমাকে ওই যে আগে আমরা যেটা করতাম কলসি বলতে পারো, মোর অফ এ থলে, মানে তুমি পকেটে রাখো। আগে দেখা যেত যে ভাঙতি পয়সাটা, এখন তো আমাদের আর ভাঙতি পয়সা লাগে না, হ্যাঁ, মোহর রাখার জন্য যেই, দিস ইজ আওয়ার অ্যালফাবেট। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে বলা হলো যে তুমি আমাকে 100 মোহর দাও, বাট ইট শুড নট বি অনলি 100 ডিনোমিনেশন। ডিনোমিনেশন মানে হচ্ছে যে ওই পার্টিকুলার 100 কি বলে ভ্যালুর মোহর আমি চাই না, আমি চাই মনে করো 50, 10, 20 এরকম। সো হোয়াট ইউ ডু, ইউ গো into this and you just bring it out, then you make it 100 এরকম করে কি মনে করো এখানে আরেকটা পিস। হ্যাঁ, so this is how the alphabet actually works. ঠিক আছে? যে অ্যালফাবেট হচ্ছে আমার রেপোজিটরি, যেখান থেকে আমি সিম্বল বের করে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি পাশাপাশি সাজিয়ে স্ট্রিং তৈরি করছি। ঠিক আছে? সো কিন্তু এটার ওই যে আবারও আমরা যেহেতু ফর্মাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, তার মানে কি এটা একটা আনুষ্ঠানিক সংজ্ঞা আমার জানা থাকতে হবে, এবং এই আনুষ্ঠানিক সংজ্ঞা মাত্র শুধু অনুষ্ঠানে বলার জন্য না, মানে এটা হচ্ছে কি বেসিক্যালি এমনভাবে এটাকে আমরা এক্সপ্রেস করব যাতে এটার ডেফিনেশনটা খুবই প্রিসাইজ হয়, খুবই যথাযথ একটা ডেফিনেশন হয়। তো সেইখানে ওই যে ওইটা বলা আছে, নন এমটি বাট ফাইনাইট সেট অফ সিম্বলস। তার মানে তোমার এই থলে এমটি হতে পারবে না, কারণ এমটি হলে আমার তো কিছুই নাই, আমি কোনো এটা করতেই পারছি না। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার, গত ক্লাসে আমরা যে এমটি স্ট্রিং নিয়ে কথা বলেছিলাম, এমটি স্ট্রিংটা কিন্তু এরকমই একটা জিনিস, রাখার একটা জায়গা আছে কিন্তু ভিতরে কিছু নাই, মানে তুমি যা কিছু চাও রাখতে পারো, একটা জায়গা রেখে দিলা, প্লেস হোল্ডার। এটা হচ্ছে আমাদের এমটি স্ট্রিং। ঠিক আছে? তো অ্যালফাবেট আর এমটি স্ট্রিং টোটালি ডিফারেন্ট জিনিস। এমটি স্ট্রিং অ্যালফাবেটে আছে কি? অবশ্যই, কারণ এখানে আমাদের, আমি যদি বলি যে মানে মানুষের কাছে এই ব্যাপারটা খুবই হাস্যকর যে আমাকে 0 টাকা দাও, বাট তোমার কম্পিউটারকে তোমার ওই স্টেটটা নির্ধারণ করতে হবে যে এই সময় কোনো ট্রানজ্যাকশন হবে না। ওই স্টেটটা দেখানোর জন্য আমরা অ্যাপসিলন ব্যবহার করি, নাল স্ট্রিং বা এমটি স্ট্রিং যেটাই বলো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটার আইডিয়াটা, আচ্ছা এটা তো ফাইনাইট হতে হবে, এটা আমরা বুঝি, অ্যান্ড ইট হ্যাজ টু বি অলসো নন এমটি, দ্যাটস অলসো উই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো যে এই পার্টিকুলার যেই এটা যে সবসময় বাইনারি অ্যালফাবেট হবে এমন কোনো কথা নেই, ইট ক্যান বি মেড আপ অফ ডিফারেন্ট এলিমেন্টস। এটা ব্যবহারই করছি। আচ্ছা, তো তার মানে কি এই এলিমেন্টগুলো আমাকে সুযোগ করে দিচ্ছে যে উই বিল্ড সাম স্ট্রিং আউট অফ ইট। হ্যাঁ, মানে সোজাই যে আমরা আসলে হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে কম্পিউটিং ল্যাঙ্গুয়েজের প্রচণ্ড রকম মিল আছে। কারণটা কি? কাকতালীয় বুঝি আমরা, ইনসিডেন্টাল না, কারণ আমরা উই হ্যাভ মডেল দ্য কম্পিউটার লাইক আস। আমরা সম্পূর্ণভাবে আমাদের আদলে আমরা যেভাবে কাজ করি সেভাবে আমাদের কম্পিউটারকে সাজিয়েছে। তাহলে ডেফিনেটলি কম্পিউটিংয়ের ল্যাঙ্গুয়েজ আর আমাদের ল্যাঙ্গুয়েজ সিমিলার এবং একই রকম হবে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা সামনে গিয়ে দেখব, যখন গ্রামার নিয়ে কথা বলবো তখন দেখব যে
কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ইজ মাচ উইকার দেন আওয়ার্স। আমরা তো এটা ইনটুইটিভলি বুঝতে পারি, তাই না? যে আমরা কম্পিউটিং ল্যাঙ্গুয়েজে একটা কিছু এক্সপ্রেস করতে হলে ইউ হ্যাভ টু রিয়েলি স্ট্রাগল, তাই না? বিশেষ করে তোমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাবা তখন দেখবা যে রিয়েল ওয়ার্ল্ডকে তুমি যদি একটা প্রোগ্রামের কাছে উপস্থাপন করতে চাও, দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি প্রিসাইজ। হ্যাঁ, যখন ওয়ান্স ইউ হ্যাভ গিভেন দি রিলেশনশিপ অফ দ্য অবজেক্ট ইন অ্যান এনভায়রনমেন্ট, মানে যে কোনো একটা ইসে এই রিলেশনশিপগুলো দিয়ে দিয়েছ, দেন ইট ক্যান মেক ডিডাকশনস মানে সিদ্ধান্তগুলো খুব তাড়াতাড়ি, আমাদের চেয়েও তাড়াতাড়ি করে ফেলতে পারে। বাট ওই দেয়ার আগ পর্যন্ত আমাদেরকে উই হ্যাভ টু রিয়েলি মেক ইট ভেরি প্রিসাইজ। তো সেই কারণেই আমাদের এই ফর্মাল ল্যাঙ্গুয়েজ নিয়ে মাথা ঘামানোর দরকার। আমি তো বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়েও আমরা গত ক্লাসে কথা বলেছি যে সিগমাটা আসলে একটা জেনারেল নোটেশন। সিগমা দিয়ে তুমি যে কোনো অ্যালফাবেটকে বোঝাতে পারো, শুধু সিগমা। এর সাথে যখনই আমার এরকম কিছু একটা চলে আসবে, মনে করো উপর একটা সুপারস্ক্রিপ্ট চলে আসলো, তাহলে আমরা কি বুঝি? মানে কি স্ট্রিং লেন্থের কনটেক্সটে না, এইটা সুপারস্ক্রিপ্টটা দেওয়ার মানে হচ্ছে এইটা তো একটা সেট বুঝাচ্ছে। অ্যালফাবেট বলো আর নর্মাল ল্যাঙ্গুয়েজ বলো, সবগুলোতে একটা সেট। এই সেটের যে এলিমেন্টগুলো সেগুলোর লেন্থ কত সেটা বোঝাচ্ছে হলো এই সুপারস্ক্রিপ্টটা, ঠিক আছে? তাহলে এমনি নর্মালি আমরা যখন একটা সিগমা দিচ্ছি, এটা বোঝাবে একটা জেনারেলাইজ ফর্ম অফ অ্যালফাবেট, ঠিক আছে? আর নিচের যেই দুটো দেখছো এস এবং সি, সেগুলো কিন্তু এগুলো আমি যে কোনো নাম দিতে পারি। মনে করো আমি এখানে নিয়েছি হলো স্মল লেটারের অ্যালফাবেট, তো এই জন্য আমি এটাকে এস বলছি, আর ক্যাপিটাল লেটারের হলে আমি এটাকে সি বলছি। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যখন তুমি যে কোনো সেটের নাম দিবা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়, এটা কনভেনশন। এটা এই যে এগুলোই হচ্ছে ফর্মালিজম, ঠিক আছে? মানে আমরা ইউনিভার্সাল ওয়েতে ডিফাইন করছি যে কোনটা কিভাবে বলবো। এই যে স্ট্যান্ডার্ড ওয়ে অফ সেইং থিংস, এইটাই হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই কনটেক্সটে তাহলে আমরা অ্যালফাবেট বুঝলাম। অ্যালফাবেট থেকে আমি তখন নিয়ে স্ট্রিং তৈরি করছি, আমার এলিমেন্টগুলো নিয়ে অথবা সিম্বল নিয়ে স্ট্রিং তৈরি করছি, এবং দ্যাট হ্যাজ টু বি ফাইনাইট। কারণ ফাইনাইট না হলে প্রবলেমটা কি? মানে আমাদের কম্পিউটার সে প্রসেস করার কথা, বাট অল দিজ স্ট্রিমস অফ ইনপুট আর কামিং ইন, বাট সেটা শেষ হচ্ছে না, তাহলে সে কাজ শুরু করবে কখন? এই কারণে ইট হ্যাজ টু বি ফাইনাইট, একেবারে খুব প্রাথমিক রিজন আর কি। স্পেশাল ক্যারেক্টারের সময় তুমি যা খুশি তাই দিতে পারো, তুমি বলতে পারো এটাকে এসপি বলতে পারো, অসুবিধা কি? মানে এই ইটস আপ টু ইউ যেটা। হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করো তুমি প্রোগ্রাম লিখছো, প্রোগ্রাম লিখতে গিয়ে তুমি ভ্যারিয়েবল নেম দিচ্ছ। এখন এটা যে রিজার্ভ ওয়ার্ড না, এটা যে ভ্যারিয়েবল নেম, আমি কীভাবে বুঝবো? মানে অন্য আরেকজন প্রোগ্রামার কীভাবে বুঝবে? ডেটা টাইপ তো বটেই, আর ওই যে রিজার্ভ ওয়ার্ডসগুলো, যখন তুমি রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করছো তার মানেই হচ্ছে দিস ইজ নট ইয়োর মেকিং। আর এই রিজার্ভ ওয়ার্ড ছাড়া যা কিছুই তুমি দেখছো যে ডেটা টাইপের পরে থাকছে, ডেটা টাইপের মানে ইন্ট বা ফ্লোট এগুলো দেওয়ার পরে থাকছে, সেইটা মানে হচ্ছে ভ্যারিয়েবল। এখন তুমি এটাকে যেই নামই ডাকো না কেন, ঠিক আছে? আমরা যেটা নর্মালি নোভিস প্রোগ্রামাররা যেটা ভুল করে সেটা হচ্ছে যেগুলোকে খুব সংক্ষেপিত দেয়, এক্স ওয়াই জেড। না, ইউ আর নট সাপোজ টু দ্যাট, এটাকে একটা মিনিংফুল নাম দেওয়া উচিত আর কি। আর কিন্তু মূলত ওইটা কী আসলে, ওইটা একটা স্ট্রিংয়ের প্লেস হোল্ডার তুমি তৈরি করছো, একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, আচ্ছা, এখন আমি কনস্ট্যান্টলি এখানে তোমাদের কিছু কগনিটিভ লোড তৈরি হবে এই কোর্সে, একেবারে 100% কগনিটিভ লোড মনে আছে? আমি তোমাদেরকে আর্টস অফ প্রেজেন্টেশনে বলেছিলাম। হ্যাঁ, মানে কগনিটিভ লোড হচ্ছে তুমি যখন কোনো কগনিটিভ কাজ করতে যাও। কগনিটিভ কাজ কি? বুদ্ধি দিয়ে কোনো কিছু সলভ করতে যাচ্ছ, একটা কাজ করছো বুদ্ধি দিয়ে।
এটাকে বলে কগনিশন। এই কগনিটিভ এই কাজটা করতে গেলে তোমার মাথায় যে প্রেশার তৈরি হয় এটাকেই বলা হয় কগনিটিভ লোড। হ্যাঁ হ্যাঁ, সেটাতে আমরা আসবো, সময়ের অসুবিধা নেই, ডরমাত ওইগুলো এখন ওইটা যা একদম পরীক্ষার আগে আগে একদম ডেফিনেটলি আমরা কথা বলবো। তবে মূলত তোমার কিছু থাকবে কনসেপচুয়াল কোশ্চেন, এরকম কোনো একটা মেশিন দেয়া আছে, একটা মেশিন মানে কি একটা মডেল দেয়া আছে, একটা গ্রাফিক্যাল মডেল দেয়া আছে, ওই মডেলটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ, কী ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারে, তারপরে এইটা কি আসলেই এটাকে অ্যাকসেপ্ট করবে কি না, মানে কম্পিটিবিলিটির ব্যাপার আছে এখানে একটা। এখানে আমরা খুব বেশি কমপ্লেক্সিটি নিয়ে মাথা ঘামাবো না, খালি কমপ্লেক্সিটি আমরা বুঝতে ব্যবহার করব হচ্ছে যে কোন সাবজেক্ট কোন সেটটা প্রসেস করাটা একটু প্রবলেম্যাটিক। ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্ড ভিজুয়ালাইজেশন ইন ইয়োর মাইন্ড, ঠিক আছে, অ্যান্ড ইউ উইল গেট ইউজ টু ইট। আমি যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ করাই। আই এম নট লাইক আদার টিচার্সরা যেটা করবে যে একটা জাস্ট কমন স্ট্রাকচার পড়িয়ে দিল। আমি তোমাকে প্রচুর এক্সারসাইজ করাবো, এই হয়তো সামনের ক্লাসেই বা তারপরে ক্লাসেই আমরা ওই এক্সারসাইজ করতে করতে যাব, ফলে ইট ক্লিয়ার্স আপ ইয়োর মাইন্ড যে এটাকে আমি হেভি মানে কগনিটিভ লোড অনেক বেশি। হ্যাঁ ডেফিনেটলি এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের সবচেয়ে কঠিন সাবজেক্ট, কম্পিউটার সায়েন্সের। মানে আমি এটাকে অতিশায়ন করছি না, ঠিক আছে, মানে যথেষ্ট পরিমাণে তোমাকে বুঝতে হবে এই জায়গায়। কিন্তু এটা আবার এরকমও না যে তুমি পারবে না, ঠিক আছে। একটু এটা তুমি ওইটা পড়লেই শিখতে পারবে, আর কোনো সহজ। এই যে আমরা যখন মনে করো এখানে বিভিন্ন মডেলগুলি নিয়ে কাজ করব, ফাইনাইট স্টেট মেশিন বলে ফার্স্ট মডেল, যেটা নিয়ে আমরা দেখব। ফাইনাইট স্টেট মেশিনকে তুমি ব্যাখ্যা করতে গেলে সেটার ভেতরে কি জিনিস আছে ওই ব্যাপারগুলোকে আলাদা আলাদা সিম্বল দিয়ে প্রকাশ করতে হয়, ঠিক আছে। ওই সিম্বলগুলোর মানে যদি তুমি বুঝতে পারো ইউ আর ডান, অসুবিধা নেই, ঠিক আছে। মানে আমরা এখানে এই কাজটাই করব, এখানে প্রচুর সিম্বল বোঝার ব্যাপার আছে। এখানে এমন না যে আমি তোমার ছুরি দিলাম বাস আই এক্সপেক্ট ইউ টু লার্ন, না, আমি ব্যাখ্যা করব এবং দ্যাট উইল বি ক্লিয়ার টু ইউ। তুমি যদি মোটামুটি রেগুলার থাকো এই ক্লাসে, রেগুলার থাকা মানে যদি আসতেও না পারো অ্যাটলিস্ট ট্রাই টু সি ওয়াচ দ্য ভিডিও, ওর এমন একজন ক্লাসমেটের সাথে কথা বলো যে এখানে ছিল। বাট এটাকে এইভাবে ছেড়ে দিও না যে ও আমি পরীক্ষার আগের দিন পরে সব হয়ে যাবে, না। ইন্টারনেটে প্রচুর ভিডিও আছে, বাট ওই ভিডিওগুলো আনফর্চুনেটলি দে ডু নট এক্সপ্লেইন দ্যাট মাচ। তুমি বাংলা ভিডিওগুলো দেখতে পারো, তার একটা খুব মানে ওরা যেভাবে পড়ে আসছে এইভাবেই, কিন্তু আমি মনে করি আমি যেভাবে পড়ে আসছি তার চেয়ে একটু বেশি এক্সপ্লেন করা উচিত, ঠিক আছে। সো রেস্ট অ্যাসিওর্ড যে আমি তোমাদেরকে বিপদে ফেলবো না, ঠিক আছে। আমার অ্যাপ্রোচটা হচ্ছে দিস ইজ ডিফিকাল্ট শিওর, বাট ইফ ইউ পুট টাইম অ্যান্ড এফোর্ট ইউ ক্যান ডু ওয়েল, ঠিক আছে, খুব কঠিন কিছু হবে না। আচ্ছা, এইগুলো আমরা কেন করছি? এই যে ফর্মাল ল্যাঙ্গুয়েজের কথাবার্তা বা এই স্ট্রাকচারগুলোকে আমরা যে এক্সপ্লেন করার চেষ্টা করছি, এটার মানেটাই হচ্ছে বিভিন্ন মডেল, ওই যেটা বললাম যে ফাইনাইট স্টেট মেশিন এক ধরনের মডেল, তারপরে আছে পুশ ডাউন অটোমেটা আছে, তারপরে তোমার টুরিং মেশিন আছে। এই মডেলগুলোরকে বোঝার জন্য এই ছোট ছোট জিনিসগুলো ওখানে ব্যবহার করা হয়েছে স্পেশাল। যেমন এমটি স্ট্রিংয়ের কথাটা যদি আমি বলি, এখানে আমি অবশ্য নোটেও লিখে দিয়েছি যে এমটি স্ট্রিংটা অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে প্লেস হোল্ডার, আরেকটা হলো যে এইটার মধ্যে কিছু নাই, তুমি মনে করো একটা ডেরিভেশন আমরা তো বুঝি তাই না, যে কোনো একটা কিছু থেকে একটা নিয়ম অ্যাপ্লাই করে একটা কিছু, মনে করো এরকম গ্রামারটা যেটা আমরা সামনে পড়বো এটাও আরেকটা ম্যাথামেটিক্যাল মডেল, আরেকটু স্ট্রং। মানে এখানে যেটা হচ্ছে কি এই জিনিসটা আমি দেখেছিলাম যে একটা মডেল, তারপরের মডেলটা আরেকটু স্ট্রং, তার মডেলটা আরেকটু স্ট্রং কোন সেন্সে, যে এটা আরেকটু বড় ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করতে পারে, আরেকটু বেশি মেমোরি আছে। হ্যাঁ, মেমোরি মানে ওইরকম না যে আমি বললাম যে আমি এখানে 500 গিগাবাইট অ্যাড করে দিলাম, না, এরকম না। যে মেমোরিটা হচ্ছে এরকম যে আমার এই পার্টিকুলার স্ট্রিংগুলো
মনে করো একটা ইনফাইনাইট সেটকে আমি যদি নিতে চাই তাহলে আমার মেমোরির কি ব্যবহার কীরকম হবে, এই জিনিসগুলো বোঝার জন্য আমরা একটা জেনারেলাইজ ফরম্যাটে আমরা আলাপ করব। এখানে কোনো ফাইনাইট কি বলে নাম্বার বলে কিছু নাই, নাম্বারের কিছু নাই, মানে অল দ্য ম্যাথামেটিক্যাল লজিক, কিন্তু এখানে ম্যাথামেটিক্সের কিছু নাই, অ্যাডিশন সাবট্রাকশন ওরকম কিছুই না। বা কাউন্টিংটা হবে মনে করো যদি এরকম যে আমি একটা সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমি ওইভাবে কাউন্ট করব না, আমি কাউন্ট করব যে এই সেটটা কি ফাইনাইট না ইনফাইনাইট, মানে এই সেটটাকে কি কাউন্ট করা যাচ্ছে না কাউন্ট করা যাচ্ছে না এরকম। তো মানে একটা জেনারেলাইজ ফরম্যাটে আমরা কথা বলবো। এটা ধাঁধা লাগা, মানে জেনারেশনস অফ স্টুডেন্টসদের ধাঁধা লেগে গেছে এই সাবজেক্টটা নিতে গিয়ে, কাজে ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান্স। আমাদের সময় আমাদের যথেষ্ট পরিমাণ আমরা অন্য সাবজেক্টে যে সময় দিয়েছি 5-6 ঘন্টা এইগুলো নিয়ে বসে, তোমাদের আমি এত কঠিন করে পড়াবো না। আমার টিচার ছিলেন এমেরিটাস অধ্যাপক হাওয়ার্ড ওয়েসারম্যান, এখনও তার নাম আমার মনে আছে। তো ওনার তো সারা জীবনের মানে এই থিওরি অফ কম্পিউটেশন, মানে উনি থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে মাস্টার, এইগুলো উনি সারা জীবনই পড়িয়েছেন এবং ওই কনটেক্সট ওনার আলোচনা শুনলে মানে মনে হতো যে সমস্ত কিছুই বোধহয় ফর্মালি দিয়ে ব্যাখ্যা করা যায় পৃথিবীর। এবং উনি বেশ পরিষ্কার বোঝাতেন। কিন্তু এই যে কগনিটিভ লোডের ব্যাপারটা কেন আমি বলছি, তোমাদের এইটুকু খেয়াল রাখতে হবে যে এই ক্লাসে যা শিখছো যদি তুমি নোট না নাও, যদি তুমি পরে এটাকে না করো, পরের আজকে বিকালেই এইটার 90% তুমি ভুলে যাবা। গত ক্লাসে আমি যা পড়েছি আই এম শিওর এর 10%ও তোমাদের মনে নাই। তো এই যে সীমাবদ্ধতা, এটা কিন্তু আমাদের সীমাবদ্ধতা, আমাদের র্যাম কিন্তু আমরা বাড়াতে পারি না, ঠিক আছে? সো এই জিনিসটা মনে রেখে এই সাবজেক্টটা পড়তে হবে। ইয়েস, if a man has no forgetting ability, he will become a man, because our life is full of happiness and sorrows. So if you don't forget yourself, if you don't forget your sorrow, you will become a man. So that's why forgetting is a blessing of man. But what do we give? Student knowledge, we use a written document. This is my written document. Right. So without written, so that's why the scholars, they have passed away, they have no more, they have died, but they have kept the written document so that people can earn knowledge. Very good. Yes, that's what. That's why we can study this. মানে সেই 1930s-এ তোমার কি বলে আলঞ্জো চার্চ, তারপরে তোমার কার্ট গোডেল, এরা সব নামগুলো সব অদ্ভুত অদ্ভুত নাম, তাই না? মানে ইস্টার্ন ইউরোপিয়ান, মোস্ট অফ দেম আর জুজ, হ্যাঁ, প্রচণ্ড প্রতিভাধর ম্যাথামেটিশিয়ান ছিলেন, হ্যাঁ। তো তাদের যেই লেখা এই জিনিসগুলো, এগুলো আমরা এখন পাচ্ছি কেমন? অ্যালান টুরিংও তো নাই, তাই না? অ্যালান টুরিংয়ের মানে একটা বলতে পারো যে কম্পিউটার সায়েন্সের এই দিকে আমরা, এআইয়ের দিকে আমরা যেতামই না যদি অ্যালান টুরিং না থাকতেন, ঠিক আছে? তো কাজেই হ্যাঁ, ডেফিনেটলি আমরা ও একটা জিনিস বলেছে যেটা যে রিটেন ডকুমেন্টস মানে কি আসলে? ইউ আর ক্রিয়েটিং এক্সটেন্ডেড মেমোরি। এই কথাটা আমি জানি না তোমাদেরকে কেউ বলেছে কেন। তুমি এখন তোমাদের জন্য অনেক সুবিধা, পরীক্ষার রুটিন দিয়েছে, ইউ জাস্ট ক্লিক ইট, ইউ টেক এ স্ন্যাপার। আমার ব্রেইনে ওটাকে স্টোর করার দরকার পড়ছে না, হ্যাঁ, রাইট। মানে ওইটাই আমি বলছি যে ইউ আর ক্রিয়েটিং সামথিং আউটসাইড ইয়োর ব্রেইন হুইচ ইজ গুড ফর দ্য টাইম বিং বাট ব্যাড ফর দ্য লং রান, ঠিক আছে? সো ওই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, well, I mean, but still lazy people can learn too. So I don't want to dismiss them right then and there, you know. আচ্ছা, এটা নিয়ে গল্প বলার ছিল, এখন আমাদের এটা আমরা আগে শেষ করি। সো লেন্থ অফ দ্য স্ট্রিং, যখনই আমি স্ট্রিংয়ের কথা বলছি তখন লেন্থের ব্যাপারটা চলে আসছে। কারণ কি, লেন্থটা আমাদের কম্পিউটিং মেশিন বা যে কোনো প্রসেসিংয়ের যে ডিভাইস, সেটা কিন্তু আমি এখানে ফিজিক্যাল ডিভাইস বলছি না। মানে তোমার মেন্টাল ক্যাপাবিলিটি তুমি ধরো যে 5 বছরের বাচ্চা কতখানি প্রসেস করতে পারে। তোমরা মনে করো ইউ আর ইন ইউর আর্লি 20s, হ্যাঁ, তো এই 20 years old যারা, তাদের ব্রেইনের পাওয়ার কীরকম, 5 বছরের বাচ্চার ব্রেইনের পাওয়ার কীরকম। তার মানে কি, ওই তাদের ব্রেইন হয়তো আছে আনইউজড, বাট যেই ইনপুট এবং আউটপুট সে নিতে পারছে ওই অবস্থায়, সেটা ইজ ডিফারেন্ট দেন দি মোর সফিস্টিকেটেড মেশিন।
এখন আমরা আছি মোর সফিস্টিকেটেড মেশিনের পর্যায়ে মানে ওই যুগে আছি, ফলে এই যে পিছন দিকে যাওয়া দিস ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর আস, বাট ইফ ইউ ট্রেন ইউর সেলফ ইট ক্যান বি ডান। ঠিক আছে, এই জন্যই বলছি যে থিওরি অফ কম্পিউটেশন হচ্ছে বাচ্চা কম্পিউটারের জিনিসপত্র নিয়ে, যে নর্মাল লজিক কীভাবে কাজ করছে, একটা প্রসেসিং কীভাবে চলছে, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। আচ্ছা, লেন্থ অফ দ্য স্ট্রিং আমরা গত ক্লাসে কথা বলেছি অলরেডি, তো আমি মানে অত ডিটেলসে যাব না। মূলত আমার লেন্থ এখানে যেটা আমরা বুঝতে পারি যে কোনো অকারেন্সগুলো, আমার স্ট্রিংয়ের অকারেন্সগুলো বোঝাতে চাচ্ছি, যে আমি আসলে আমার স্ট্রিংয়ে একটা পার্টিকুলার সিম্বল কতবার এসেছে। ঠিক আছে, সেই কারণেই কত ধরনের সিম্বল সেটা কিন্তু না এখানে, এই জিনিসটা মনে রাখতে হবে। মানে ওই যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম যে তুমি যদি এ এ বি বি সি এরকমই করো, তাহলে এখানে মাত্র আছে 3 ধরনের সিম্বল, কিন্তু আসলে এটার লেন্থ হচ্ছে কত 6। তার মানে কি কতবার অকার হয়েছে, একটা সিম্বল কতবার এসছে, হ্যাঁ, সেইটার উপর ভিত্তি করে আমরা এটাকে ধরছি হচ্ছে লেন্থটা ধরছি হলো 6। ঠিক আছে, আচ্ছা, এটাও তো সেই ইউনিভার্সাল তাই না, দুইটা ভার্টিক্যাল বার একটা স্ট্রিংয়ের পাশে দিলে তার মানে বোঝাই হচ্ছে আমরা স্ট্রিংয়ের লেন্থ বের করার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে এই যেটা একটু আগে বললাম যে সুপারস্ক্রিপ্ট যখন আমরা ব্যবহার করছি সিগমার পাশে বা সিগমার ওপরে, সুপারস্ক্রিপ্ট ব্যবহার করার মানেটাই হচ্ছে এটা যেই অ্যালফাবেট থেকে এসেছে সেই অ্যালফাবেট থেকে আমি কত লেন্থের স্ট্রিংয়ের সেট বানাচ্ছি, আর কিছুই না। যেমন মনে করো আমার যদি অ্যালফাবেট এটা হয়, রিমেম্বার যখনই এইরকমভাবে দেয়া থাকবে শুধু সিগমা, তার মানে এটা অ্যালফাবেটের কথা বলছে। বা ইভেন আমি যদি এইভাবেও বলি, মনে করো আমি বি আমার একটা অ্যালফাবেট, এখন যখনই আমি B3 বলবো তখন বোঝা যাবে যে এটা দিস ইজ দ্য কালেকশন অফ দ্য স্ট্রিং, দিস ইজ দ্য সেট অফ দ্য স্ট্রিংস উইথ লেন্থ 3। ঠিক আছে, এখন বি যে কোনো কিছুই হতে পারে, মানে বি এর অ্যালফাবেটটা যে কোনো কিছু হতে পারে। বুঝতে পারলাম? না বুঝলে কিন্তু হাত তুলবা। ঠিক আছে, কারণ এভরি স্টেপ অফ দ্য ওয়ে আইডিয়াগুলো ক্লিয়ার হওয়া দরকার। অলরাইট, এটা গেল। এখন এমটি স্ট্রিং, এখানে আমরা যেটা দেখছি যে এটার লেন্থ হচ্ছে 0, বাট দিস এটা আমাদের দরকার কেন? দরকারটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে কম্পিউটারকে বোঝাতে যে ওয়েল আমার এখানে কিছু নাই বা অন্য কিছু আসতে পারে, কি এসছে সেটা স্পষ্ট না, এরকম একটা সিচুয়েশন যদি আমি দেখাতে চাই, বা এরপরে আমার আছে, আমি একটা ইনপুট স্ট্রিমের কথা বলছি, এরপরে আমার ইনপুট আসছে, একটা ইনপুট এসছে, তারপরে আরও ইনপুট আসতে পারে, এই যে জায়গা রাখা। আমি গত ক্লাসে এটিএম মেশিনের কথা বলেছিলাম যে এটিএমের যে তুমি 4 ডিজিটের পাসওয়ার্ড দিচ্ছ, তখন একটা পাসওয়ার্ডের ফার্স্ট ডিজিটটা দেওয়ার পর তোমার এটিএম মেশিনটা এক ধরনের কম্পিউটার, সে এক্সপেক্ট করছে যে আরও 3টা আসতে পারে, কিন্তু কি আসবে সেটা জানে না। ওই 3টা জায়গা কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে, ওই জায়গাটার ধারণাটা আমরা বুঝাচ্ছি হলো এমটি স্ট্রিং, যে আপাতত ওখানে আমি আছি, হ্যাঁ, ওখানে কিছু ঢোকেনি বাট একটা কিছু আছে। আচ্ছা, আর কোনটা? ও আচ্ছা, এটা হচ্ছে অ্যাপসিলন, স্মল অ্যাপসিলন, এবং এটার মানে দুই পাশে দুইটা ভার্টিক্যাল বার যখন তুমি দিচ্ছ, তার মানে হচ্ছে আমরা এটার লেন্থ বোঝার চেষ্টা করছি, লেন্থ খুঁজছি, এবং পাশে হচ্ছে লেন্থ 0। এই আচ্ছা, আর এটা হচ্ছে কি বেসিক্যালি যে কোনো কনটেক্সটে আমি আমার ওই একটা জায়গা রাখার ব্যাপারটাকে আমি যখন বোঝানোর চেষ্টা করছি, তখন আমি এমটি স্ট্রিংটাকে ব্যবহার করছি। এই জন্য আমি এইটা নিয়ে এসেছি যে ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, হ্যাঁ, কেন এটা আমরা ইম্পর্টেন্ট বলছি। আচ্ছা, সো এটাকে ইম্পর্টেন্ট বলছি যে আমার যে কোনো কিছুর মানে আমি যখন যে কোনো কম্পিউটিংয়ের একটা সিকোয়েন্সে আছি, তখন পরের সিকোয়েন্সে এমন একটা কিছু আছে কিন্তু আমি এটা এখনো স্পষ্ট করিনি, এইরকম একটা জায়গা বোঝানোর জন্য আমরা
এই এমটি স্ট্রিংটা ব্যবহার করি। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে যে তুমি যখন যে কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলছো, এই ল্যাঙ্গুয়েজের একটা প্রসপেক্টিভ ছবি দেয়া, যে আমার এই ল্যাঙ্গুয়েজটা স্পষ্ট না, আমি একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করছি, এই ল্যাঙ্গুয়েজে কী কী জিনিস থাকতে পারে সেটা বোঝানোর জন্য স্টার্টিং পয়েন্টটা আমি হয়তো এটাকে আমরা অনেক সময় বেস কেস হিসেবে ব্যবহার করতে পারি, যে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এমটি স্ট্রিং, যে ওয়েল এখানে অন্য কিছু না থাক অ্যাটলিস্ট এমটি স্ট্রিং আছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা এটাকে রিকার্সিভলি ব্যবহার করতে পারি। রিকারশন তো আমরা জানি না, স্যার মিররের ভিতরে মিরর দেখা যায় রাইট? মানে ব্যাপারটা হচ্ছে কি যে ইউ আর রিপিটিং yourself or any function then repeating itself for a certain number of times, এবং এই রিকারশনের ব্যাপারটা দিয়ে আমি বারবার একটা জিনিস, যেমন মনে করো আমি কোন একটা, আমরা যখন গ্রামার পড়বো তখন দেখবো যে একটা গ্রামার কি আসলে, এখানে একটু বলতেই হবে, না বললে নাই, পরে আমরা ডিটেলস আউট করবো, কিন্তু গ্রামারটা কি আসলে? গ্রামারটা হচ্ছে মূলত একটা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন স্ট্রিং জেনারেট করার যে মেকানিজম, যে নিয়ম, রুল, এগুলোকে আমরা বলি গ্রামার, ঠিক আছে? আচ্ছা, এই গ্রামারের ভিতরে আমরা অ্যাপসিলন ব্যবহার করি মাঝে মধ্যে, যে একটা রুল ব্যবহার করলাম না এরকম দেখানোর জন্য, ঠিক আছে? মনে করো একটা এরকম হচ্ছে যে বলা হচ্ছে যে তুমি যদি ক্যাপিটাল বি এর বদলে ডাবল বি নাও, তাহলে যতবার তুমি ওই রুলটা ব্যবহার করবে ততবারই ডাবল বি আসবে। কিন্তু আমি করলাম কি, ওখানে করলাম কি, ক্যাপিটাল বি এর পাশে একটা, আচ্ছা আমি এটা বরং লিখে বললে আরো ভালো হবে। মনে করো এইটা থেকে it derives to something like this, ঠিক আছে? এখন আমি যতবারই এই রুলটা, আরো অনেক রুল থাকতে পারে, আমি যতবারই এই রুলটা ব্যবহার করবো আমার বি লিখতেই হবে। কিন্তু দেখা গেল যে একটা পর্যায়ে এসে আমার বি দরকার নাই, তখন আমি এখানে জিরো জিনিস বসাতে চাই, এই তখন আমি অর দিয়ে, আচ্ছা রুলের ভিতরে এই যে ভার্টিক্যাল বার ব্যবহার করাটাকে অর বোঝায়, যে আমি এই রুলটাও ব্যবহার করতে পারি, এইটাও ব্যবহার করতে পারি। তো যখনই আমি অ্যাপসিলন ব্যবহার করছি তখনই এটা আমাকে সুযোগ করে দিচ্ছে যে আমি এক জায়গায় গিয়ে থেমে যেতে পারি। মনে করো আমাকে বলা হলো এরকম একটা বলা হচ্ছে যে এখানে আচ্ছা বলা হলো যে তুমি এরকম একটা স্ট্রিং করো যেখানে 4টা বি আছে, আমি এই রুলটা ব্যবহার করবো, তাহলে কি করবো, আমি শুরু করবো এখান থেকে বি, তারপর আমি এরকম করবো বি, তারপরে মনে করলাম বি, ও এখানে আবার আরেকটা রুল আনতে হবে, মনে করো এরকম একটা কিছু, ঠিক আছে? তারপরে আমি এগুলোকে ভাঙছি, এটার বদলে বিবি লিখলাম, এটার বদলে বিবি লিখলাম। আচ্ছা, এরপরে আমাকে হয়তো অথবা এরকম বলা আছে, তাহলে এইটার জায়গায় আমি এখন আর ডাবল বি না লিখে আমি এটা লিখলাম, ঠিক আছে? তাহলে এইভাবে পর্যায়ক্রমে আমি কোনো একটা জায়গায় গিয়ে থামার যেই মেকানিজমটা, এটা আমি আমার এমটি স্ট্রিং দিয়ে তৈরি করলাম। এমটি স্ট্রিং ওই কাজে লাগে, আমরা যখন গ্রামার পড়বো তখন এগুলো লিখবো। আর এমটি স্ট্রিংকে আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়, যেটা গত ক্লাসে আমি বলেছিলাম। আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে কোনো একটা অপারেশন করছে একটা স্ট্রিংয়ের উপরে, অপারেশনটা নর্মালি আমরা একটু পরেই আসছি। স্ট্রিং অপারেশনগুলো কি, পাশাপাশি জোড়া লাগানো, কাটা, ভাঙা, তারপরে এক জায়গায় নিয়ে আসা, এরকম এই ব্যাপারগুলো যখন আমি করতে যাচ্ছি, আমি এমন একটা অপারেশন এমন একটা কিছু দিয়ে, একটা পার্টিকুলার অপারেটর দিয়ে অপারেশনটা চালালাম যেখানে কিছুই চেঞ্জ হলো না, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা স্ট্রিং তৈরি করার ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে হলো অ্যাপসিলন। তার মানে তুমি যে কোনো স্ট্রিংয়ের ভেতরে আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা মনে করো এই স্ট্রিংটাই আমরা ধরি, ঠিক আছে? আমি এখন এই স্ট্রিংটার ভিতরে আইডেন্টিটি এলিমেন্ট যখন এটার সাথে আমি কনক্যাটেনেট করছি, এটা কিন্তু এই সেমই হয়ে যাবে। কিন্তু আমি কেন এটা ব্যবহার করছি, যে একটা মানে কি আননেসেসারি, এটা খামাখা একটাই ব্যবহার করেন না, অনেক সময় আমাদের এটা দরকার পড়ে।
যে আমি এর মাঝখানে হয়তো ওই যে আমি যখন বলছিলাম যে 4 ডিজিটের এটিএম এর পাসওয়ার্ড যখন আমি দিচ্ছি তখন ফার্স্ট মনে করো আমার 7289 এরকম একটা কিছু, আমি যখন 7 ফার্স্ট দিলাম বাকিগুলো কিন্তু এরকম এরকম থাকছে, সরি এরকম উল্টা লিখছি। মেশিন জানে যে এখানে আরো 3টা ডিজিট ঢুকবে কিন্তু এখন পর্যন্ত ঢুকে নেই, ঠিক আছে? তো বাট অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে এটার ভ্যালু কিন্তু যে বদলাচ্ছে না। তো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, যেটা কনক্যাটেনেট করলে বা যেটা যে কোনো অপারেশনে ব্যবহার করলে ওই পার্টিকুলার স্ট্রিংয়ের কোনো পরিবর্তন হয় না, এটাকে আমরা এই জন্য। আর এটা ম্যাথমেটিক্সে এটা যথেষ্ট ব্যবহার আছে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোনো কিছুর সাথে যদি তুমি 0 যোগ করো ভ্যালু চেঞ্জ হয় না, 0টা ওই এডিশন অপারেশনের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট। আবার যদি তুমি গুণের ক্ষেত্রে 1 ব্যবহার করো, 1টা হচ্ছে হলো গুণের ক্ষেত্রে, এখানে ওই যে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অপারেশনের ক্ষেত্রে কোন অপারেশনের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট, এটা যে সব অপারেশনের ক্ষেত্রে একই আইডেন্টিটি এলিমেন্ট হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ কিছু বলছিলাম? হ্যাঁ হ্যাঁ ভাগের ক্ষেত্রেও মানে গুণ আর ভাগের ক্ষেত্রে 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। হ্যাঁ অলরাইট, এখন আমরা এই জিনিসগুলো মোটামুটি আমরা জানি যখনই আমরা সেট নিয়ে কথা বলছি, যে সেট মেম্বারশিপটা আইডেন্টিফাই করা, যে সেট মেম্বারশিপ মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং একটা সেটের অন্তর্গত কিনা সেটা বোঝার চেষ্টা করা, ঠিক আছে? তো মানে খুবই সিম্পল আইডিয়া, কিন্তু এটা আমরা সামনে এগুলোকে কাজে লাগাবো, এই জন্যই আমরা করছি। তো তার মানে কি, মনে করো একটা সেট আছে হলো S1, এটার ভিতরে সব স্মল লেটারগুলো, আরেকটা আছে S2, সেটার ভিতরে শুধু ডিজিটগুলো 0 to 9, হ্যাঁ এই দুইটা অ্যালফাবেট। এই দুইটা অ্যালফাবেট থেকে আমি মনে করো একটা যদি যে কোনো একটা স্ট্রিং নেই, তখন আমি বলবো যে এই স্ট্রিংটা কোন সেট, ওই সেটের মেম্বার। হ্যাঁ তো মানে তাহলে আমি S1 থেকে নিলে এটা ঠিক আছে, S2 থেকে নিলে 1 2 3 ঠিকই আছে, কিন্তু যখনই আমি এটাকে কোনো ধরনের মিক্স স্ট্রিংয়ে নিয়ে যাব তখন আমাকে নতুন কোনো সেটের তৈরি করতে হবে, নাহলে আমি বলতে পারবো না যে এটা S1-এও না আবার S2-তেও না, কারণ এটা দুইটা আলাদা সেট থেকে এটার এলিমেন্টগুলো এসছে। এই আইডিয়াটাকেই বলা হচ্ছে সেট মেম্বারশিপ। হ্যাঁ যে কোনো স্যার সেটেরও কি কোনো সেট হতে পারে? হ্যাঁ মানে তাহলে স্যার আমাদের তখন ওই মানে ওই সেটের অন্তর্গত সেটগুলোকে তখন তুমি বলবা সাবসেট। আচ্ছা এমটি সেট হচ্ছে আরেকটা আইডিয়া, যেটা হচ্ছে যে কিছুই নাই, মানে আমি কারোর জন্য অপেক্ষা করছি না যে ও আচ্ছা আরো আসবে, এখানে আর কিচ্ছু হবে না, শেষ, আমার অপারেশন শেষ, এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা তখন ফাই ব্যবহার করি। এটা গ্রিক লেটার ফাই, এটাকে তুমি অল্টারনেটিভলি এভাবে লিখতে পারো যে দুইটা এমটি ব্রেসের মাঝখানে। আচ্ছা আর সেটের ক্ষেত্রে আরেকটা জিনিস কি, সেট কি ফাইনাইট অর ইনফাইনাইট। তো আমাদেরকে একটু আগে থেকে বুঝতে হবে যে যেগুলো কাউন্ট করা যায় কিনা, যেমন মনে করেন ন্যাচারাল নাম্বার কিন্তু ইনফাইনাইট, হ্যাঁ, এবং এটাকে আমি আর যদি যখনই ইনফাইনাইট হয়ে যাচ্ছে আমি তো এটাকে আর অ্যালফাবেট হিসেবে ব্যবহার করতে পারছি না। এমটি সেট আর এমটি স্ট্রিং এর মধ্যে কি পার্থক্য? আচ্ছা এমটি সেট এমটি স্ট্রিং আমরা এই বেশ অনেকবারই বললাম, যাক মনে এইভাবে মনে রাখো যে এমটি সেট মানে হচ্ছে কিছু নাই, ফাইনাল একেবারে, আর এখানে আর কিছু বলার কিছু নাই। এমটি স্ট্রিং থাকা মানে হচ্ছে এখানে কিছু একটা আসতে পারে বা এর পরে কিছু আসতে পারে। প্লেসটা ধরে রাখে যে কিছু একটা, হ্যাঁ আর এমটি সেট মানে কিছুই না একদম, হ্যাঁ ওখানে কিছুই নাই, কোনো ফরগেট অ্যাবাউট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে আইডিয়াটা হচ্ছে কার্ডিনালিটি। কার্ডিনালিটিটা হচ্ছে মূলত তোমার একটা পার্টিকুলার সেটে, কি ব্যাপার এটা এত ফাস্ট যাচ্ছে কেন? আচ্ছা কার্ডিনালিটি হচ্ছে মূলত যে একটা সেটের কতগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা এখানে যদি আমরা খেয়াল করি যে মনে করি এটা আমার একটা সেট, হ্যাঁ, তো এই সেটে আচ্ছা এখানে একটা জিনিস একটু এই জিনিসগুলো একটু ভুল এসছে মূলত, আচ্ছা এটা রিপিট হয়ে গেছে আসলে। মনে করো এই সেটে তোমার 3টে এলিমেন্ট আছে,
তো কাজেই আমরা বলবো যে এটার কার্ডিনালিটি হচ্ছে 3, আর কিছুই না। কিন্তু থিওরি অফ কম্পিউটেশনে আমরা খুব কম সময়েই নাম্বার ওয়াইজ কার্ডিনালিটি আবিষ্কার করি, যে বলো আমার এখানে 10টা সিম্বল আছে বা 10টা স্ট্রিং আছে। না, আমরা এইভাবে আমরা মূলত যে কাজে এটাকে ব্যবহার করবো সেটা হচ্ছে যে আমার ওই পার্টিকুলার সেটটা কি ফাইনাইট নাকি ইনফাইনাইট সেটা বোঝার জন্য। ঠিক আছে, তার মানে কোনো একটা সেট যদি আচ্ছা ফাইনাইট আর ইনফাইনাইট লেখার পদ্ধতিটা তোমরা কিন্তু জানো কিভাবে। স্যার মাঝখানে ডট হলে স্যার ফাইনাইট আর শেষে ডট তিনটা ডট হলে স্যার ওটা ইনফাইনাইট। যারা গত ক্লাসে আসছো নাই তাদের জন্য বলছি, আমি যখনই কোনো ফাইনাইট সেট করি তখন লাস্ট এলিমেন্টটা আমি মেনশন করে দিই। ঠিক আছে, আর যখনই ইনফাইনাইট সেট হবে লাস্ট এলিমেন্ট ইজ নট মেনশন, এরকম। এটা হচ্ছে ইনফাইনাইট সেট। ঠিক আছে, কাজেই আমি যখন কার্ডিনালিটিটা বোঝার চেষ্টা করি আমি এই ফর্মালিজমগুলোর দিকে তাকাই। এটা কিন্তু একটা ফর্মাল ওয়েতে লেখা আছে। ফর্মাল ওয়েতে লেখা মানে হচ্ছে এগুলোর আর অন্য কোনো মানে হতে পারে না, এই এক্স্যাক্টলি এই মানে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাকে বোঝাচ্ছে এটা হচ্ছে ইনফাইনাইট সেট, এটা বোঝাচ্ছে হলো ফাইনাইট সেট। ঠিক আছে, তাহলে কার্ডিনালিটি ওয়াইজ দিস ইজ ফাইনাইট, দিস ইজ ইনফাইনাইট। এটা আমরা সামনে যখন আবার পড়ব তখন এই ব্যাপারটা এটা ভুলে রেখে দিলাম কখন। অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর। তো এটা আসলে একটা আমার মনে হয় ওই রকম আমাদের কিছু ওয়্যারলেস কিছু কিনতে হবে আর কি। অলরাইট, তো এই গেল। এখন পজিশন অফ এ সিম্বল ইন এ পার্টিকুলার স্ট্রিং, এটাও খুব ইজি। মানে এখানে আমরা নর্মাল কনভেনশন হচ্ছে কি, যে কোনো স্ট্রিংকে আমরা ছোট হাতের ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, বা এটাকে তুমি নর্মালি আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ডাব্লিউটা যেহেতু আমাদের বেশি পরিচিত সেই জন্য বলছি। তো এই যখনই তুমি কোনো কিছু এরকম লিখবা এর মানে হচ্ছে ইউ আর টকিং অ্যাবাউট এই জেনারেল স্ট্রিং। এই যে জেনারেলাইজেশনটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে মনে আছে, সিগমার কথা বলেছিলাম আমরা, এইটা হচ্ছে আমার জেনারেল স্ট্রিং। তো যখনই আমি জেনারেল স্ট্রিং করব, এটার এই স্ট্রিংটার ভেতরে মনে করো এরকম একটা আছে কিছু কম্পিউটার। এখন এই স্ট্রিং, হ্যাঁ না না না, ডাব্লিউ দিয়ে হোল নাম্বার বোঝায় না। ডাব্লিউ দিয়ে নর্মালি ইসের ক্ষেত্রে আমরা থিওরি অফ কম্পিউটেশন এটা বোঝাই। হোল নাম্বার ম্যাথমেটিক্সেও এটা হতে পারে মানে, বাট এইখানে আমাদের ডাব্লিউর মানেই হচ্ছে আমরা স্ট্রিংয়ের কথা বলছি। ঠিক আছে, আচ্ছা যখন আমি এই পার্টিকুলার স্ট্রিংয়ের ভিতরে একটা পার্টিকুলার প্লেসে কোন সিম্বলটা আছে বের করার চেষ্টা করছি, তখন আমরা করব কি ওই পার্টিকুলার প্লেসটার কথা বলবো, এবং দিস হ্যাজ টু বি অলসো আ হোল নাম্বার। 1 থেকে কাউন্ট করব। এই যে এইখানে আমাদের এই যে কম্পিউটিংয়ের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্যাঞ্জামটা চলে আসে না, মানে 0 হচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা বলছি যে আমরা অ্যারে ট্যারে এগুলো 0 থেকে কাউন্ট করি, কিন্তু মূলত হিউম্যান কগনিশনের ক্ষেত্রে 0 বলে কিছু নাই কিন্তু আসলে। যে মানে আমি এখানে বলতে পারি না 0 সাব্বির বসে আছে, বলবো যে একজন সাব্বির বসে আছে, তাই না? তো বেসিক্যালি ওই কনটেক্সটে আমি এটাকে দেখব যে যখন W5 বলছি আমি, তার মানে কি 1 2 3 4 5 ইউ হচ্ছে আমার W5। এটা হচ্ছে আমার পার্টিকুলার একটা স্ট্রিংয়ের কোন প্লেসে আমার একটা সিম্বল আছে। হ্যাঁ, ও আচ্ছা, এটা এত কঠিন কিছু না কিন্তু, মানে এখন মুশকিলটা হয়ে গেছে কি আমি এটাকে বলতে বলতে সবাই হচ্ছে যে এটা কী হচ্ছে আসলে আমি ঠিক বুঝতে, মানে এটা কিন্তু তোমার আসলে আরেকটা নেগেটিভ কগনিটিভ লোড তৈরি হচ্ছে তোমার ভেতরে। হ্যাঁ, যে বেসিক্যালি আমি এটাকে স্ট্রিং বলছি, এই স্ট্রিংটার কোন পজিশনে কি আছে সেটা বের করার জন্য আমরা WN ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই n এর মানটা যাই বসাবা, কিন্তু এখানে তুমি এমন কিছু বসাতে পারো না যেটা তোমার এখানে নাই, তাই না? মানে তুমি এখানে এইভাবে বলতে পারো না যে W7 নাকি, না সরি W9 4 5 6 7 8, হ্যাঁ W9 তুমি বলতে পারো না, যদিও থিওরিটিক্যালি আমি বলতে পারি W9 মানে আসলে এইটা।
মানে এটা সব জায়গায় আছে, কিন্তু এগুলোর মাঝখানেও কিন্তু আছে। হ্যাঁ, এগুলোর মাঝখানে, এগুলোর এখানে এমটি স্ট্রিং ইজ এভরিওয়্যার। যে কোনো, হ্যাঁ, ওইটা হচ্ছে এমটি স্ট্রিং। মানে আমি যদি ওই লেন্থটাকে না ধরি, ওইটা হচ্ছে এমটি স্ট্রিং। আর স্যার যদি আমাদের একদম পার হয়ে যায়, যেমন W11 হয়, হ্যাঁ সেক্ষেত্রে কি স্যার এখানে এই যে এপসিলন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি করতে পারো। কারণ কি, তুমি এরকম করতে পারো, এই যে এখানে তাহলে স্যার এই ইনফিনিটি এক প্রকার বলতে পারো, তুমি ইনফিনিটি পর্যন্ত যেতে পারো, যেতে পারো। ডাবল কোটেশন ব্যবহার করা হয়। এটা ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন কনটেক্সটে কথা বলছো। তুমি হয়তো মনে করো কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছো তখন, কিন্তু আমাদের এখানে আমরা ডাবল স্ট্রিং ব্যবহার করার দরকার পড়ে না। মানে এখানে জিনিসটা হচ্ছে কি, যখনই তুমি ডিক্লেয়ার করছো যে আমার ডাব্লিউ দিয়ে যখন তুমি ডিক্লেয়ার করছো, তার মানে ইউ আর টকিং অ্যাবাউট এ স্ট্রিং। এখানে তোমার কোটেশন লাগবে না। আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মানে ওইটা ফর্মালিজমে পড়ে না আর কি, যে ওটা যে একেবারে ডেফিনেটলি করতেই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? আচ্ছা, নেক্সটে আমরা কথা বলবো হচ্ছে প্রপার, সরি, প্রিফিক্স, সাফিক্স, সাবস্ট্রিং, প্রপার এবং প্রপার প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড সাবস্ট্রিং। আচ্ছা, এখানে এই যে আমরা ওই আইডিয়াগুলোকে ব্যবহার করব। এমটি স্ট্রিংয়ের আইডিয়াটা দেখবে যেখানে আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে প্রিফিক্স বলছি আমরা কোনটাকে? প্রিফিক্স হচ্ছে যে কোনো স্ট্রিংয়ের লাস্টের সিম্বলটা বাদ দিলে আগে যা আছে সবই হচ্ছে আমার প্রিফিক্স। হ্যাঁ, এখানে যেমন মনে করো আমি যে বললাম মডেল, আচ্ছা ওইটা তোমার মাথায় আবার অন্যরকম তৈরি করতে পারে। তার চেয়ে আমরা আমাদের এইটাতেই থাকি, কম্পিউটারে থাকি। কম্পিউটারের ক্ষেত্রে এই আর বাদে আর সবগুলোকেই আমি আস্তে আস্তে, এবং এগুলো আমি করতে পারি কি, একটার পর একটা বাদ দিতে থাকতে পারি। যেমন মনে করো কম্পিউটার, কম্পিউট, তারপরে কম্পুট, তারপরে কম্পু, তারপরে কম্প, তারপরে কম, তারপরে স্কো এবং লাস্টে সি। ঠিক আছে? এগুলো হচ্ছে আমার সবগুলো আমার প্রিফিক্স। তার মানে আগে, হ্যাঁ না, মানে তুমি তোমার কাছে যদি আমি চাই তাহলে তোমার সবগুলোই দিতে হবে, এভরি পসিবল প্রিফিক্স। আচ্ছা, এইখানে আবার একটা কথা আছে। আচ্ছা, ওইটাই আমি আসছি। যখন আমি নর্মাল প্রিফিক্সের কথা বলছি, এইটাও কিন্তু একটা প্রিফিক্স, কারণ এটার পাশে এমটি স্ট্রিং আছে। আমি এমটি স্ট্রিংটা নিয়ে নিলাম, বললাম যে এটা আমার লাস্ট স্ট্রিং, লাস্ট সিম্বল, এইটা আমার প্রিফিক্স। আইডিয়াটা কিন্তু একটু ঘোলাটে, মানে কেউ যদি না বুঝেও আবার বলো। মানে আমি যখন প্রিফিক্সের কথা বলছি, প্রিফিক্স মানে হচ্ছে তোমার লাস্ট সিম্বলটা বাদ দিয়ে সামনে যা আছে। এখন আমি যদি এখানে ইমাজিন করি, আমি যদি এখানে চিন্তা করি যে এখানে আমার অ্যাপসিলন আছে, তাহলে তো আমি এইটা আমার লাস্ট সিম্বল, তাহলে আমার এই কম্পিউটার ওয়ার্ডটা পুরোটাই, কম্পিউটার স্ট্রিংটা পুরোটাই আমার একটা প্রিফিক্স। বুঝতে পারছো? এটা হচ্ছে নর্মাল প্রিফিক্সের ক্ষেত্রে। যখন আমার প্রপার প্রিফিক্সের কথা বলবো, তখন থিংস উইল বি ডিফারেন্ট। প্রপার বলতে তখন তোমার লেন্থের ব্যাপারটা চলে আসে, এবং তখন তুমি ইউ হ্যাভ টু কাউন্ট দ্য লেন্থ। তাহলে আমরা অ্যাপসিলন আর তখন কাউন্ট করতে পারি না, কারণ অ্যাপসিলন তখন অ্যাপসিলন লেন্থ নাই, তাই না, জিরো লেন্থ। তখন আমাকে ডেফিনেটলি এই পর্যন্ত হচ্ছে আমার পুরোটাই হচ্ছে আমার প্রিফিক্স, সেট অফ প্রিফিক্স। হ্যাঁ, প্রপার প্রিফিক্স, এগুলো সবগুলোই হচ্ছে প্রপার প্রিফিক্স। আর এইটা সহ হচ্ছে জেনারেল প্রিফিক্স। তাহলে এটাকে আমি বলতে পারি প্রপার প্রিফিক্স, প্রপার প্রিফিক্সেস মানে অনেকগুলো প্রিফিক্স, আর এটা হচ্ছে জেনারেল বা নর্মাল প্রিফিক্স। ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা সাফিক্সের কথা বলতে পারি। সাফিক্স হচ্ছে বেসিক্যালি, আমি একই স্ট্রিং দিয়ে দেখাই। সাফিক্স হচ্ছে নর্মালি সামনেরগুলো বাদ দিয়ে পিছনে যা আছে, তার মানে এই অংশটুকু। আচ্ছা, যখনই আমি জেনারেল বলছি, তখন আমি জেনারেল প্রিফিক্স হলে আমি এইটাকে ফার্স্ট সিম্বল ধরে বাকিটাকে বলছি আমি আমার সাফিক্স। ঠিক আছে? আচ্ছা, যখনই আমি প্রপারের কথা বলছি, তখন এই লেন্থের কথা চলে আসছে, তখন আর আমি এটা নিতে পারবো না,
তখন আমাকে এই পুরোটা থেকে নিতে হবে। তখন আমি করব কি, সরি, এখান থেকে অম্পিউটার, অম্পিউটার বা এমপিউটার বা পিউটার বা উটার বা টার বা এর বা আর। তাহলে এই হচ্ছে আমার হলো, এগুলো হচ্ছে আমার প্রপার সাফিক্স। আর যখন আমি অ্যাপসিলন ধরছি এটা আমার জেনারেল সাফিক্স। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো দি আইডিয়া অফ সাবস্ট্রিং। সাবস্ট্রিং, স্ট্রিংয়ের অংশ হচ্ছে সাবস্ট্রিং। আচ্ছা, নর্মালি আমরা যদি বলি সাবস্ট্রিং, তাহলে হচ্ছে কি আমার প্রিফিক্স এবং সাফিক্সের মাঝামাঝি যে অংশটা, এটাকে আমি বলি হচ্ছে সাবস্ট্রিং। ঠিক আছে? তাহলে এখানে আমি যদি আবারও আমাদের এই একই ব্যাপারে যদি আমরা চলে আসি, হ্যাঁ ওখানেও আছে, ওখানেও আছে। নর্মালি আমি যদি বলি আমার সাবস্ট্রিং, জেনারেল সাবস্ট্রিং হলে এটাও আমার সাবস্ট্রিংয়ের অংশ। ঠিক আছে? কিন্তু যখন আমি প্রপার সাবস্ট্রিং বলবো তখন এ যাবে, এ যাবে, তখন হবে হচ্ছে অম্পিউট। এইটা হচ্ছে আমার ফার্স্ট সাবস্ট্রিং। অথবা অল্টারনেটিভলি আমি এটাও করতে পারি, এখানের এইটাকে ধরছি কিন্তু এই পাশেরটা বাদ দিয়ে দিয়েছি। বুঝতে পারছো? মানে আমার যে কোনো একটা লেন্থ বাদ দিতে হবে। মানে এখানে হচ্ছে কি, আমি মনে করো আসল লেন্থ একটাকে ধরলাম হচ্ছে প্রিফিক্স, আর ওই পাশের নকল লেন্থ অ্যাপসিলনকে ধরলাম হচ্ছে আমার সাফিক্স। তাহলে আমার অম্পিউটারও কিন্তু আমার এখন দুই পাশ থেকে বাদ দিতে হবে। তা আমি এরকম করলাম যে একবার এই পাশে ধরলাম, এটা আমার লাস্ট সিম্বল অ্যাপসিলন ধরলাম, তাহলে আমি অম্পিউটার বলতে পারি। আর যদি একেবারে প্রপার সাফিক্স ওই অর্থে বলি, তাহলে কিন্তু আমাকে এই আর বাদ দিতে হবে, অম্পিউট বা এর মাঝখানে যা কিছু আছে এমপিউ। হ্যাঁ, যদি তুমি প্রপারের কথা বলো, হ্যাঁ, কিন্তু জেনারেলের ক্ষেত্রে এটা না। জেনারেল ক্ষেত্রে মানে তুমি ওই সময়, আচ্ছা এখানে এটা একটা কাইন্ড অফ, হ্যাঁ ভালো কোয়েশ্চেন, যে কিন্তু ব্যাপারটা তুমি যখন নর্মাল ইসের কনটেক্সটে চিন্তা করো, ইয়েস, তুমি অ্যাপসিলন আছে যে এই জিনিসটা মনে রাখতে হবে। মানে আমি প্রপার যখন বলবো তখন অ্যাপসিলনের ব্যাপারটা ভুলে যাও, এটা বাদ, পুরো বাদ। কিন্তু যখনই আমি নর্মাল সাবস্ট্রিংয়ের কথা বলবো তখন আমি ইজিলি আমার অরিজিনাল স্ট্রিংটাকে আমি সাবস্ট্রিং বলতে পারি, কারণ আমার দুই পাশে অ্যাপসিলন ধরেছি, আমি ওগুলোকে বাদ দিয়েছি প্রিফিক্স এবং সাফিক্স হিসাবে। মানে বুঝতে পারছি আমরা যে এই যে এইটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, এইগুলো এই দুটাকে আমি বলছি এটা আমার প্রিফিক্স আর এটা হলো আমার সাফিক্স। হ্যাঁ, জেনারেলটার কনটেক্সটে তুমি সবগুলো হতে হবে। আর যদি তুমি প্রপারের কথা বলো তখন তোমার একটা অ্যাটলিস্ট প্রপার হইতে হবে, অন্যটা তুমি জেনারেল করতে পারো। ঠিক আছে? মানে এটা সাফিক্সের ক্ষেত্রেও প্রিফিক্সের ক্ষেত্রেও। মানে ও যেটা বলছে যে আমি সামনে একটা আসল সিম্বল নিলাম আর এই পাশে একটা ওই যে এমটি স্ট্রিং নিলাম, এখন এইটাকে আমি আসল সিম্বলটা বাদ দিলাম, এমটি স্ট্রিংও বাদ দিলাম, এটা কি আমার স্ট্রিং হবে কিনা? প্রপার সাবস্ট্রিং হবে। ঠিক আছে? কিন্তু ওইটাই যে লেন্থটা অরিজিনাল স্ট্রিংয়ের চেয়ে কম হতে হবে। প্রপার হওয়া মানেই হচ্ছে লেন্থটা তোমার অরিজিনালের চেয়ে কম হতে হবে, এটা মনে রাখলেই হবে। স্যার আমরা ম্যাথের ক্ষেত্রে তো বলছি প্রপার সাবসেট মানে হচ্ছে প্রপার বলতে যে বোঝায় যে জিনিসটা কোনো কিছু কমে দিতে হবে। হ্যাঁ, কমে দিতে হবে না, সমান না, অন্তত একটা কম হতে হবে, তাহলে হচ্ছে প্রপার সাবসেট। অন্তত একটা মানে যদি তোমার সাবসেটগুলো যদি অরিজিনাল সেটের সমান হয়ে যায় তাহলে তো হলো না। সাবসেট হচ্ছে ওইটার এলিমেন্টগুলো অরিজিনাল সেটের চেয়ে কম হতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানেও তাই, আইডিয়াটা এই একই। স্যার আরেকটা বিষয়, আমরা কি স্যার যদি কোনো একটা সিম্বলকে ভ্যানিশ করতে চাই, সাপোজ স্যার কম্পিউটারের পিটা ভ্যানিশ করে দিলাম, হ্যাঁ, তাহলে স্যার যে ওয়ার্ডটা হবে ওইটাও তো স্যার এটা একটা সাবস্ট্রিং হবে। এইভাবে কি আমরা মাঝখান থেকে বাদ দিতে পারবো?
না না, হ্যাঁ সেটা আমি অবশ্যই পারি কিনা, তবে এখানে কথা আছে সিকোয়েন্স মেনটেন করতে হবে, ঠিক আছে? সিকোয়েন্স মানে তুমি পিটা বাদ দিয়ে দিলা তাহলে কমিউটার হয়ে গেল। কমিউটার তখন আর এইটার কি বল সাবস্ট্রিং ওই অর্থে হ্যাঁ প্রপার সাবস্ট্রিং হবে, হ্যাঁ বাদ দিতে পারো, কিন্তু তোমার যেটা হচ্ছে যে তখন তোমাকে এটাকে প্রপার বলতে পারো তুমি, কিন্তু তোমার ঝামেলাটা শুরু হবে যে ওই জায়গায় যে তুমি দুই পাশে বাদ দেওয়ার কথা ছিল, ওইটা তুমি বাদ দাও নাই, সিকোয়েন্সটা ধরা হয়নি ওইভাবে। কিন্তু স্যার এটা ওয়ান কাইন্ড অফ সাবস্ট্রিং। হ্যাঁ হবে। আচ্ছা এখানে আরেকটা আইডিয়া ছিল কি প্রপার প্রিফিক্স সাফিক্স হয়ে গেল। আচ্ছা সাবসিকোয়েন্স, আমরা সিকোয়েন্স নিয়ে কথা বলি। এখানে এই যে সেকেন্ড প্যারাটাতে দেখো যে সিকোয়েন্স কি আসলে বেসিক্যালি সাম লিস্ট অফ সিম্বলস ইন সাম অর্ডার। ওখানে এইটা একটু এই জিনিসটা একটু মানে এটা যে সবসময় কমা থাকবে এমন কোনো কথা নেই, বা সবসময় যে নাম্বার থাকবে এমন কোনো কথা নেই, সবসময় যে সিরিয়াল হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো তার মানে কি যে কোনো তুমি যখন পার্টিকুলার জিনিসকে একটা ধারাবাহিকভাবে যখন লিখছো দ্যাট ইজ ইয়োর সিকোয়েন্স, ঠিক আছে? তার মানে কি এখানে ওই অরিজিনালি যা দেয়া আছে সেটাই তোমারই করতে হবে। এইটাকে আমরা লিস্টও বলতে পারি, কিন্তু সিকোয়েন্স হচ্ছে অর্ডার্ড লিস্ট। মানে একটা মনে করো এখানে খেয়াল করে দেখো 7, 21, 57 এলিমেন্ট একটা সিকোয়েন্স, আবার 57, 7, 21 আরেকটা সিকোয়েন্স, বাট দে আর নট দ্য সেম। বুঝে গেছে? বুঝতে পারছো তো? না আমি বলছি যে আর কিছুই না। তাহলে কি স্যার 7, 21, 57 একটা সেট এবং সিকোয়েন্স। হ্যাঁ আর যেটা যদি উল্টাপাল্টা থাকে তাহলে ওটা স্যার সিকোয়েন্স কিন্তু সেট না। না ওটা সেট কিন্তু সিকোয়েন্স না, সেম সিকোয়েন্স না। হ্যাঁ ওটারও একটা সিকোয়েন্স আছে। আমি যদি এই ব্যাপারটাকে এরকমভাবে দেখি যে তোমার আর একটু ছোটো ওয়ার্ড দিয়ে দেখি, মনে করো অ্যান্ড লিখলাম, এখানে 3টা সিম্বল আছে তাই না, এ অ্যান্ড টি। এইটাকে আমি যদি এখন টি এন এ লিখি, দুইটা তো সেম সিকোয়েন্স হলো না। বা নেট যদি লিখি NAT, আলাদা সিকোয়েন্স হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা তাহলে সিকোয়েন্সের ব্যাপারটা আমরা বুঝলাম। এখন এই সিকোয়েন্সের মধ্যে থেকে যদি আমি কোন একটা পার্টিকুলার সিম্বল গায়েব করে দিই, তাহলে যেই স্ট্রিংটা থাকছে আমার সেটাকে আমি বলি সাবসিকোয়েন্স। বা ওইটার ক্ষেত্রে ধরো এই যে দিলে একটা লিস্ট থেকে আমি মনে করো 7 তুলে ফেললাম, 21, 57 আছে, এইটা তাহলে 7, 21, 57 যেই সিকোয়েন্সটা ছিল সেটার সাবসিকোয়েন্স। মানে ওই ধারাবাহিকতাটা থাকতে হবে। এখানে যেমন আমি যদি মনে করো কম্পিউটার বলছি, এখান থেকে আমি মনে করো পিটা বাদ করে দিলাম, তাহলে কমিউটার হলো, এটার সাবসিকোয়েন্স। বাট এটা যদি এরকম হয় যে আমি এরকম করলাম যে এইগুলোর সিকোয়েন্সটা ভেঙে দিলাম, মনে করো হোয়াট এভার, মানে এটাকে উল্টা করে লিখলাম কম্পিউটার, এখানে ভুল হয়েছে, কম্পিউটার এরকম হবে আর কি, এইটা আর রেটু PM মক এরকম একটা কিছু, সেম সিম্বল আছে বাট টোটালি ডিফারেন্ট ওরিয়েন্টেশনে। তো সেই কারণে এটা তখন আমার আর ওখান থেকে যদি আমি একটা কিছু বাদও দিই, কিন্তু এইটা ওই অরিজিনাল কম্পিউটারের সাবসিকোয়েন্স হবে না, ঠিক আছে? মানে যেই স্ট্রিংটা দেয়া আছে ওইখান থেকে যদি তুমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিম্বল তুলেও নাও, ওইটার সিকোয়েন্সটা ঠিক থাকবে, এটাকে আমরা বলবো সাবসিকোয়েন্স। মানে নতুন যেই স্ট্রিংটা পাচ্ছি ওই স্ট্রিংটাকে আমরা বলবো হচ্ছে সাবসিকোয়েন্স, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে নিতে পারো তুমি, মানে যে কোনো সামনে থেকে, পিছন থেকে, মাঝখান থেকে, যে কোনো জায়গা থেকে। হ্যাঁ এমটি স্ট্রিং না, এমটি স্ট্রিং নেওয়া যাবে না, কারণ তোমার হ্যাঁ। আচ্ছা এইখানে ওগুলো নিয়ে একটু কথা বলেছি, বেসিক্যালি আমরা অলমোস্ট শেষের দিকে। আচ্ছা এটা হচ্ছে
ওকে আমাদের টাইম শেষ আচ্ছা আমরা কাল আগামী ক্লাসে স্ট্রিং অপারেশনস পড়বো আর কি আমি অনেক একটু হ্যাঁ বন্ধ করতে পারো আমি একটু